হ্যাঁ স্যার। সো ভেরি গুড ইভিনিং মাই বিলভ স্টুডেন্ট অ্যান্ড মাই ডিয়ার ফিউচার অফিসার্স। আজকে আমরা যেটা পড়বো সেটা আগের দিন যেটা পড়ছিলাম সেটা হলো মনিটারি পলিসি। আগের দিন আমরা কমপ্লিট করেছি কতদূর? মনিটারি পলিসি আগের দিন আমরা স্যার কমপ্লিট করেছি কতদূর স্যার? মনিটারি পলিসি আগের দিন আমরা কমপ্লিট করেছি এন্টায়ার এফআইটি আমরা দেখেছি। হোয়াট ইজ রেকর্ডেড ক্লাসও তোমাদের শেয়ার করে দিয়েছি, দেখবে। জাস্ট এক সেকেন্ড, আমি একটু কালিটা নিয়ে নিই। তো আমি তোমাদের এগুলো ইন ডিটেল পড়িয়েছি। হোয়াট ইজ ফ্লেক্সিবল ইনফ্লেশন টার্গেট এফআইটি ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কি ছিল 2015 ক্লাসটা করিয়েছি আগের দিন, বুঝতে পারলাম। দেবজ্যোতি তো ছিল, রুনা ছিল, সায়ন ছিল না, সায়ন দেখবে ক্লাসটা, বুঝতে পারলাম না। তো এই দেখো হোয়াট ইজ এফআইটি, সেটা হলো 4%-এর মধ্যে ইনফ্লেশন রেটকে বেঁধে রাখা হবে, +-2 আমরা দেখেছি আগের দিন। স্যার, তো আজকে এগুলো আলোচনা করবো না স্যার। আজকে আমরা ছোট্ট ছোট্ট করে, আচ্ছা, আগের দিন মনিটারি পলিসি কি এমপিসি কি আমরা দেখেছি স্যার একদম। কম্পোজিশন অফ মনিটারি পলিসি আমরা দেখেছি যে 6 মেম্বার, 3জন গভর্নমেন্ট এর মধ্যে থেকে স্যার মনোনীত, মানে গভর্নমেন্ট মনোনীত করবে 3জনকে, আর 3জনকে আরবিআই থেকে স্যার কি করা হবে, অ্যাপয়েন্ট করা হবে। মোট 6জন কাস্টিং ভোট রয়েছে কার, গভর্নরের, একদম। এইবার মনিটারি পলিসি টুলস আমরা দেখতে শুরু করেছি, বুঝতে পারলাম। হ্যাঁ স্যার, তো মনিটারি পলিসি টুলস আজকে আমরা স্যার পড়বো। মনিটারি পলিসি টুলস আজকে আমরা পড়বো স্যার একদম। হ্যাঁ, তো মনিটারি পলিসি টুলস আজকে শুরু করবো। আজকের ক্লাস শুরু হচ্ছে এখান থেকে। তো আগের দিন আমাকে রুনা জিজ্ঞেস করেছিল হোয়াট ইজ স্যার গভর্নমেন্ট সিকিউরিটি। তো আজকে আমরা পড়বো স্যার মনিটারি পলিসি। তো আগের দিন, আজকেও আমরা গভর্নমেন্ট সিকিউরিটি দেখবো, শোনো। তো বিষয় হচ্ছে আগের দিন আমরা যেটা পড়েছিলাম সেটা হলো যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই, ইন্ডিয়ান ইকোনমিতে সাউন্ড ক্লিয়ার রয়েছে প্রত্যেকের কাছে একদম। খাতা পেন নাও, বসে যাও, শোনো। ইন্ডিয়ান ইকোনমিতে মানি সার্কুলেশনকে কি করার জন্য বেটা? মানি সার্কুলেশনকে রেগুলেট করার জন্য, খাতা পেন নাও, বসে যাও। রেগুলেট করার জন্য কি করেছে বেটা? রেগুলেট করার জন্য, মানি সার্কুলেশনকে রেগুলেট করার জন্য আরবিআই ইউজ করে বিভিন্ন ধরনের টুল, বোঝাতে পারলাম। সেই যে টুল, তাকে মেনলি ব্রডলি যদি আমরা ভাগ করি তাহলে দুটো ইনস্ট্রুমেন্টের মধ্যে দেখতে পাবো। কিন্তু বিষয় হচ্ছে সেটা কোন ইনস্ট্রুমেন্ট, সেটা হচ্ছে রিজার্ভ রিকোয়ারমেন্টস। বোঝাতে পারলাম না, পারলাম না? হোয়াট ইজ রিজার্ভ রিকোয়ারমেন্টস? রিজার্ভ রিকোয়ার, একটু জোরে বলুন স্যার। সাউন্ড ক্লিয়ার নেই বেটা, সাউন্ড আস্তে আসছে। সাউন্ড কি খুব আস্তে আসছে? হ্যাঁ, মোটামুটি ঠিকই আছে। হ্যাঁ দেবজ্যোতি, খুব আস্তে সাউন্ড আসছে বেটা। এবার ঠিক আছে? এক সেকেন্ড দাঁড়াও তো দেখি, জাস্ট এক সেকেন্ড। স্যার ঠিক আছে স্যার, অসুবিধা নেই। এক সেকেন্ড দাঁড়াও দেখি আমার কি সাউন্ড কমানো আছে কিনা একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, কমানো আছে। এবার দেখো দেখো, এবার ঠিক আছে, এবার ঠিক আছে। হুম। তো দেখো, তো যেটা বলছিলাম বেটা, হ্যাঁ, তো আমরা যেটা দেখছিলাম, হ্যাঁ। ওকে, ক্লিয়ার বেটা, একদম একদম দেবজ্যোতি, ক্লিয়ার সাউন্ড একদম। তো শোনো রুনা, দেবজ্যোতি, সায়ন, একদম রাতে তোমাদের ক্লাস, খুব রিল্যাক্সে পড়ো। ডাব্লিউবিসিএস এর ব্যাচ, খুব রিল্যাক্সে পড়ো, একদম ম্যাচুরিটির সঙ্গে পড়ো, শোনো। তো আমরা যেটা পড়ছিলাম সেটা মনিটারি পলিসি। আমরা ইন্ডিয়ান ইকোনমি তো ম্যাক্রো ইকোনমিক্স এখন পড়ছি, এবং ম্যাক্রো ইকোনমিক্স এর মধ্যে আমরা অনেকগুলো পোর্শন পড়ছি যেগুলো আগের দিনের ক্লাসে আলোচনা করেছি। তো আগের দিন যেটা আমরা পড়ছিলাম মনিটারি পলিসি, মুদ্রানীতি। তো মুদ্রানীতির মূল এজেন্ডা কি? মনিটারি পলিসির মূল এজেন্ডা হলো মানি সার্কুলেশনকে রেগুলেট করা। কেন? কারণ তার একটা কারণ আমরা দেখেছি, এফআইটি। এফআইটি মানে কি, যে ইনফ্লেশন রেটকে বেঁধে রাখা হবে 4%-এর আশেপাশে, 2 ± 2, বুঝতে পারলাম। তো 2 থেকে 6%। তো এই যে আরবিআই যে রেগুলেট করবে, সেটা আরবিআই ইউজ করে বিভিন্ন টুল। তার টুলকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হলো পরিমাণগত টুল, মানে একটা হলো পরিমাণগত পদ্ধতি, বোঝাতে পারলাম। আর একটা হলো স্যার গুণগত পদ্ধতি, বোঝাতে পারলাম না, পারলাম না? তো আমরা গুণগত পরিমাণগত দুটোই দেখবো। তার মধ্যে আজকে আমরা দেখবো সেটা হলো স্যার পরিমাণগত, বোঝাতে পারলাম না, পারলাম না? তো পরিমাণগতর মধ্যে প্রথমে আরবিআই যেটা বলে ব্যাংকগুলোকে, শোনো। আরবিআই, শোনো, একজন সাধারণ মানুষ, ম্যাঙ্গো পিপল, ব্যাংকে যে টাকা রাখে, বোঝাতে পারলাম। তো
তো সে টাকা রেখে নিশ্চিন্ত হয়ে বাড়িতে শুয়ে ঘুমোয়, কারণ হচ্ছে যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে। বোঝাতে পারলাম না পারলাম না একদম। তো আরবিআই বলছে ব্যাংকগুলোকে যে দেখো ব্যাংক, তুমি পাবলিকের কাছ থেকে ডিপোজিট নিচ্ছ, খুব পরিমাণে ডিপোজিট দাও, কোনো সমস্যা নেই, ডিপোজিটে কোনো সমস্যা নেই, কিন্তু তার মধ্যে কিছু পার্সেন্ট টাকা অ্যাজ এ রিজার্ভ রিকোয়ারমেন্ট তোমাকে রাখতে হবে। কেন রিজার্ভ? একটু পরে আমরা পড়ব এনডিটিএল, যার অর্থ হলো নেট ডিমান্ড টাইম লাইবিলিটি। তো হোয়াট ইজ এনডিটিএল আমরা একটু পরে দেখবো। এখন এক কথা বুঝে নাও যে এনডিটিএল কে মেনটেন করার জন্য, হোয়াট ইজ এনডিটিএল আমরা দেখবো, খাতায় লিখে রাখবো, একটু পরেই দেখবো, পরের টপিক, পরের স্লাইডে দেখবো। কিন্তু এই এনডিটিএল কে মেনটেন করার জন্য ব্যাংকগুলোকে কিছু পরিমাণ টাকা, যেটা পাবলিকের কাছ থেকে ব্যাংক ডিপোজিট নেয়, বুঝতে পারলাম, সেই টাকাটাকে রিজার্ভ হিসাবে রাখতে হয়। তার মধ্যে দুটো ইনস্ট্রুমেন্ট রয়েছে, একটা হলো সিআরআর, একটা হলো এসএলআর, খাতায় লিখে নাও। এটার নাম হলো, ফুল ফর্ম হলো ক্যাশ রিজার্ভ রেশিও, এটার ফুল ফর্ম হলো স্ট্যাটুইটারি লিকুইডিটি রেশিও। তো এই যে সিআরআর এবং এসএলআর, এই দুটো ব্যাংকগুলোকে কোথায় জমা রাখতে হয় শোনো। এর মধ্যে যেটা সিআরআর, সেটা ব্যাংকগুলোকে রাখতে হবে আরবিআই এর কাছে। বোঝাতে পারলাম না পারলাম না? কি হিসাবে রাখতে হবে? অ্যাজ এ ফর্ম অফ ক্যাশ, একদম স্যার ক্যাশ হিসাবে রাখতে হবে একদম। আর যেটা এসএলআর, এসএলআর মানে যেটা স্ট্যাটুইটারি লিকুইডিটি রেশিও, এটা ব্যাংকগুলো নিজের কাছে রাখতে পারবে। তো পরীক্ষার এমসিকিউ এখানেই ক্লিয়ার হয়ে গেল দুটো। বোঝাতে পারলাম না পারলাম না? এসএলআর, স্যার আরেকবার বলুন। হ্যাঁ বলছি, শোনো, আরেকবার বলুন। বলছি যেটা বলছি বুঝেছো। ইকোনমি খুব রিল্যাক্সে পড়ো, একদম কোনো পিছিয়ে না। পরীক্ষায় এখান থেকেই কোশ্চেন জিজ্ঞেস করবে। পরীক্ষায় জিজ্ঞেস করবে যে ব্যাংক, কোন ব্যাংক বেটা? কমার্শিয়াল শিডিউল ব্যাংক। হ্যাঁ, তো কমার্শিয়াল শিডিউল ব্যাংক কাকে বলে আমরা দেখবো, যার পেড আপ ক্যাপিটাল 500 কোটি টাকার বেশি। বুঝতে পারলাম? একটা মানে আরবিআই এর যে সেকেন্ড শিডিউল রয়েছে তার মধ্যে যে ব্যাংকগুলোর নাম রয়েছে তাকে আমরা বলি কমার্শিয়াল শিডিউল ব্যাংক, আমরা দেখবো এরপর। তো এই যে ব্যাংক রয়েছে কমার্শিয়াল শিডিউল ব্যাংক, এই ব্যাংকগুলো যে টাকা পাবলিকের কাছ থেকে নেবে, পাবলিক টাকা কি করে, ব্যাংকে ডিপোজিট করে তো নাকি? হ্যাঁ, তো পাবলিকের কাছ থেকে যে টাকা নেবে, তো তো এই যে পাবলিকের কাছ থেকে টাকা নেবে, পাবলিকের কাছ থেকে যে টাকা নেবে, সেই টাকা পাবলিকের কাছ থেকে নিয়ে ব্যাংককে আরবিআই বলবে দেখো তুমি দুটো ফর্মে রাখবে, একটা সিআরআর, একটা হলো এসএলআর। এসএলআর যেটা ক্যাশ রিজার্ভ রেশিও, সিআরআর, সেটা জমা করতে হবে আরবিআই এর কাছে। বোঝাতে পারলাম না পারলাম না? অ্যাজ এ ফর্ম অফ ক্যাশ, একদম টাকা রূপে। আর যেটা এসএলআর, স্ট্যাটুইটারি লিকুইডিটি রেশিও, এটা ব্যাংকগুলো নিজের কাছে রাখতে পারবে। বোঝাতে পারলাম না পারলাম না? কিন্তু এটা কি হিসাবে রাখতে পারবে? এটা রাখতে পারবে এমন কোন ফর্মে যেটা হাইলি লিকুইড করা যায়, মিউচুয়াল ফান্ড হয়ে গেল, গোল্ড হয়ে গেল। বোঝাতে পারলাম? এসএলআর কোথায় থাকবে? মিউচুয়াল ফান্ড হয়ে গেল, গোল্ড হয়ে গেল। বোঝাতে পারলাম? তারপরে তোমার রিয়েল এস্টেট প্রপার্টি হয়ে গেল। বোঝাতে পারলাম? তো যেগুলো স্যার হাইলি লিকুইডেড, বুঝতে পারলাম, গভর্নমেন্ট সিকিউরিটি হয়ে গেল। তো আমরা দেখবো হোয়াট ইজ ডিসেক, আজকে দেখবো। তো এর এতে স্যার কি রাখতে পারবে? এসএলআর রাখতে পারবে। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে না হয়নি? তো রিজার্ভ কেন রাখতে হবে? রিজার্ভ রাখতে হবে টু মেনটেন এনডিটিএল। আমরা দেখবো হোয়াট ইজ এনডিটিএল। এই পর্যন্ত তোমাদের বোঝাতে পেরেছি না পারিনি? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার হয়েছে? সায়ন, দেবজ্যোতি, রুনা, রুনা ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? রুনা একদম। হ্যাঁ স্যার ক্লিয়ার। আমরা ইকোনমির এই পোর্শনটায় পুরো ব্যাংকিং, ব্যাংকিং, মনিটারি পলিসি, মানি সার্কুলেশন, মানি ক্রিয়েশন, একবারে এখান থেকে এমন এনবিএফসি এমন করে পড়ে বেরিয়ে যাব যাতে এখান থেকে স্যার একটা কোশ্চেনও বাদ না যায়। বুঝতে পারলাম? একদম ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম স্যার। হ্যাঁ, এবার দেখো, এইবার হচ্ছে যে ফার্স্ট যেটা আমরা দেখবো সেটা হলো ক্যাশ রিজার্ভ রেশিও, সিআরআর। তো ক্যাশ রিজার্ভ রেশিও, সিআরআর, ইজ দ্য মিনিমাম পার্সেন্টেজ,
মাই ডিয়ার ফিউচার অফিসার্স, আজকে ছোট ক্লাস হলেও এমন কনসেপ্ট ক্লিয়ার হবে এবং এতগুলো এমসিকিউ তোমরা পারবে পরে, আর কোনো অসুবিধা হবে না। দেখো, তো কোশ্চেন জিজ্ঞেস করবে ক্যাশ রিজার্ভ রেশিও সিআরআর, হ্যাঁ, ইজ দ্য মিনিমাম পার্সেন্টেজ অফ ব্যাংক টোটাল ডিমান্ড অ্যান্ড টাইম লাইবিলিটিস, এনডিটিএল। বোঝাতে পারলে, নেট বলছি, এটা হলো টোটাল ডিমান্ড অ্যান্ড ডিটিএল, দ্যাট ইজ শিডিউলড কমার্শিয়াল ব্যাংক ইজ অব্লিগেট টু ডিপোজিট উইথ দ্য আরবিআই দ্য ফর্ম অফ ক্যাশ, মাই ডিয়ার ফিউচার অফিসার। এখান থেকে তিনটে কোশ্চেন, সিআরআর ব্যাংকগুলো, কমার্শিয়াল শিডিউলড ব্যাংকগুলো কার কাছে জমা রাখবে? আরবিআই এর কাছে জমা রাখবে। কি হিসাবে? ক্যাশ হিসাবে। কোন টাকা? যেটা পাবলিকের কাছ থেকে ডিপোজিট নেবে তার মিনিমাম পার্সেন্টেজ। ক্লিয়ার হয়েছে না হয়নি? সায়ন, যদি ক্লিয়ার হয়ে থাকে ঠোকো লাইক। দেবজ্যোতি ক্লিয়ার হয়েছে, রুনা ক্লিয়ার হয়েছে, একদম। আরবিআই, হ্যাঁ একদম পরীক্ষা, হ্যাঁ দেবজ্যোতি, রুনা, আরবিআই পরীক্ষায় জিজ্ঞেস করবে যে আরবিআই ডাজ নট পে এনি ইন্টারেস্ট। দেখো, পরীক্ষায় জিজ্ঞেস করবে যে সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও, ব্যাংকগুলো যে আরবিআই এর কাছে জমা রাখে তাতে কি কোনো ইন্টারেস্ট পায়? না স্যার, কোনো ইন্টারেস্ট পায় না। অ্যানাদার প্রিলিমস এমসিকিউ। সাবজেক্টকে বা টপিককে, যখন কোনো টপিককে পড়বে তখন এইভাবে টপিককে পড়বে যাতে একটা কোশ্চেনও বাদ না যায়। বোঝাতে পারলাম না? পারলাম না একদম। আরবিআই অ্যাক্ট ডাজ নট প্রেসক্রাইব এনি রেঞ্জ। কি স্যার? বলছে যে আরবিআই হ্যাজ দ্য ফ্রিডম টু ফিক্স সিআরআর এনি রেট ডিপেন্ডিং অন দ্য মাইক্রো ইকোনমিক কন্ডিশন। হ্যাঁ, ম্যাক্রো ইকোনমিক কন্ডিশন। শোনো, সিআরআর কত হবে সেটা কে ঠিক করবে? সেটা ঠিক করবে আরবিআই, ম্যাক্রো ইকোনমিক্স কন্ডিশনকে দেখে। বোঝাতে পারলাম? এইবার আমাকে একটা কথা বলো, এইবার আমাকে একটা কথা বলো, যে ধরো আরবিআই যদি সিআরআর কে বাড়িয়ে দেয়, ইনক্রিজ করে দেয়, তাহলে তাকে কোন টাইপের মনিটারি পলিসি বলা হবে? কন্ট্রাকশনারি বলা হবে না এক্সপেনশনারি বলা হবে? আগে তাই বলো। আরবিআই যদি সিআরআর কে ইনক্রিজ করে, কন্ট্রাকশনারি, কন্ট্রাকশনারি। হ্যাঁ কন্ট্রাকশনারি মনিটারি পলিসি। আচ্ছা, সিআরআর কি ইনক্রিজ করলে মানি সাপ্লাই বাড়বে না কমবে ইকোনমিতে? সিআরআর যদি আরবিআই বাড়িয়ে দেয়, সাপ্লাই কমে যাবে। মানি সাপ্লাই কমে যাবে। একদম একদম একদম। বেশ, এই পর্যন্ত তার মানে ক্লিয়ার হয়েছে স্যার, একদম। এইবার দেখো, এইবার দেখো, ইফ সিআরআর ইজ ইনক্রিজড, মাই ডিয়ার ফিউচার অফিসার, আমার গলাতেও ব্যথা, দেখো, ইফ সিআরআর ইজ ইনক্রিজড, আরবিআই কি করবে বেটা? কমার্শিয়াল ব্যাংক হ্যাভ টু ডিপোজিট মোর মানি উইথ দ্য আরবিআই এন্ড আর লেফট উইথ দ্য লেস মানি টু ল্যান্ড দ্য কাস্টমার। একদম। তো আরবিআই যদি সিআরআর কে, দেখো, 100 টাকা তুমি ডিপোজিট নিচ্ছ, কে? তুমি 100 টাকা ডিপোজিট নিচ্ছ বেটা, ব্যাংক। তুমি সেই 100 টাকা যখনই ডিপোজিট নিচ্ছ কার সঙ্গে? কালুদার সঙ্গে। তখনই এখানে আরবিআই বসে রয়েছে। আরবিআই বলছে বেটা তুমি সিআরআর রূপে আগে এখানে 10 টাকা রাখো। এত নেই, আমি কথার কথা বলছি, 10 টাকা রাখো। বুঝতে পারলাম? তো আরবিআই যদি সিআরআর কি ইনক্রিজ করে বলে দেয় তুমি 25 টাকা সিআরআর রাখো এবার থেকে, ক্যাশ রিজার্ভ রেশিও উইথ দ্য ফর্ম অফ ক্যাশ উইথ আরবিআই, আরবিআই এর সঙ্গে, তাহলে কি হবে? তাহলে মানি স্যার কি হবে? সিআরআর ইনক্রিজ হলে মানি সাপ্লাই রিডিউসড হবে ইকোনমিতে। বোঝাতে পেরেছি না পারিনি? এখান থেকে এমসিকিউ কিন্তু জিজ্ঞেস করবে। একে বলে কনসেপচুয়াল ক্লিয়ারিটি। ইফ সিআরআর ডিক্রিজ, তো মানি সাপ্লাই কি হবে বেটা? ইনক্রিজড হবে। মানি সাপ্লাই ইনক্রিজড হবে ইকোনমিতে। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে প্রত্যেকে? হ্যাঁ স্যার। সায়ন, দেবজ্যোতি, বেশ। এইবার হচ্ছে স্ট্যাটুইটারি লিকুইডিটি রেশিও। হোয়াট ইজ এসএলআর, মাই ডিয়ার ফিউচার অফিসার? এসএলআর কি? বলছে এসএলআর হচ্ছে সাম অ্যামাউন্ট অফ মানি যেটা ব্যাংকগুলো নিজের কাছে রাখতে পারে। কি? দেখো, এসএলআর কি স্যার? জাস্ট এক সেকেন্ড। এসএলআর নিজের কাছে রাখতে পারে ইটসেলফ, ব্যাংকগুলো, শিডিউলড কমার্শিয়াল ব্যাংকগুলো এসএলআর, স্ট্যাটুইটারি লিকুইডিটি রেশিওকে কি করতে পারে বেটা? নিজের কাছে রাখতে পারে। বোঝাতে পারলাম না? পারলাম না? কি করতে পারে? নিজের কাছে রাখতে পারে। হ্যাঁ, কি হিসাবে রাখতে পারে? দেখো, কি হিসাবে রাখতে পারে? ক্যাশ হিসাবে রাখতে পারে, গোল্ড হিসাবে রাখতে পারে,
এবং এসএলআর সিকিউরিটি সাচ অ্যাজ গভর্নমেন্ট বন্ডস, ট্রেজারি বিল, এনি আদার ইনস্ট্রুমেন্ট নোটিফাইড বাই দ্য আরবিআই। তো আরবিআই যদি ইন ফিউচার আর কোনো ইনস্ট্রুমেন্ট বা উইন্ডোকে নোটিফাই করে যে তুমি এই ফর্মেও রাখতে পারবে ব্যাংকগুলো টাকা, তো তাতে আরবিআই যে গাইডলাইন দেবে। কিন্তু বর্তমানে শোনো, এখান থেকে পরীক্ষায় এমসিকিউ জিজ্ঞেস করবে যে এসএলআর, হ্যাঁ এসএলআর এর ওপর ব্যাংকগুলো ইন্টারেস্ট পায়। বলছি এসএলআর এর ওপর ব্যাংকগুলো ইন্টারেস্ট পায়? হ্যাঁ স্যার, এসএলআর এর ওপর ব্যাংকগুলো ইন্টারেস্ট পায়। উত্তর হবে স্যার ইয়েস। সিআরআর এর ওপর ইন্টারেস্ট পায় না স্যার, আনসার হবে স্যার নো। কিন্তু এসএলআর এ পায়। গোল্ড যদি কিনে রাখে, গোল্ডের দাম টাইম টু টাইম বাড়বে, মানে কি ইন্টারেস্ট পাবে। যদি স্যার মিউচুয়াল ফান্ড কিনে রাখে তো টাইম টু টাইম ইন্টারেস্ট পাবে। বুঝতে পারলাম। যদি স্যার গভর্নমেন্ট বন্ডস কিনে রাখে তাহলে স্যার ইন্টারেস্ট পাবে। বোঝাতে পারলাম। ট্রেজারি বিলস এর টাকা পাবে, বোঝাতে পারলাম। কুপনের টাকা পাবে, একদম আমি পড়াবো আজ হোয়াট ইজ ট্রেজারি বিল, টি বিল, বোঝাতে পারলাম। আজকে ক্লাসে পড়াবো, আমি বলেছি না 40 মিনিটের ক্লাস হবে, কিন্তু কমপ্লিট আজকে যতটুকু পড়াবো ভবিষ্যতে এটা পড়তে হবে না, শুধু রিভিশন দেবে। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে না হয়নি? তো এসএলআর তো সিচুয়েশন এখনো পর্যন্ত এরকম যে ব্যাংক যদি 100 টাকা নেয় বেটা, ব্যাংক যদি 100 টাকা ডিপোজিট নেয় পাবলিকের কাছ থেকে, তো 10 টাকা ধরো রাখতে হচ্ছে সিআরআর হিসাবে, আর স্যার ধরো 15 টাকা রাখতে হচ্ছে এসএলআর। এত কিন্তু নয়, আমি একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল তোমাদের দিচ্ছি। 15 টাকা, তো এই 25 টাকা বাদ দিয়ে তার মধ্যে এই 15 টাকাটা ক্যাশে, গোল্ডে, গভর্নমেন্ট সিকিউরিটি, বন্ডসে হোক, এনি আদার ইনস্ট্রুমেন্ট যেটা আরবিআই ইন ফিউচার নোটিফাই করবে, এগুলোর ওপর ইন্টারেস্ট রয়েছে, এসএলআর এ রাখতে পারবে। বাকি 10 টাকা রাখতে হবে একদম লিকুইড ক্যাশে। কার কাছে বেটা? আরবিআই এর কাছে। এই পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে না হয়নি? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে একবারে? কোনো কনফিউশন, কোনো ডাউট? সায়ন একদম নেই, বেশ। দেবজ্যোতি বেটা, রুনা, রুনা ক্লিয়ার হয়েছে বেটা? স্যার ক্লিয়ার। হুম। শোনো রুনা, বলছি তুমি আগের দিন বলেছো 1773 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, একদম। তো আজকে পড়বে 1773 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এই ক্লাসের পরে? আমাকে 15 মিনিট ব্রেক দিলে আমি পড়াতে পারবো, পড়বে? আজকে হবে না স্যার, আমার কাল কিছু হবে না, ম্যাথ ক্লাস আছে। আজকে লেট হয়ে গেছে একদম। ঠিক ঠিক ঠিক, দেখো দেখো। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে না হয়নি? এই পর্যন্ত হয়েছে? হ্যাঁ স্যার, পরের দিন পড়িয়ে দেবো। দেখো দেখো, এদিকে দেখো। এইবার আমি 8টা থেকে ক্লাসটা শুরু করবো। মানে আমি গত 2 দিন ক্লাস নিতে পারিনি, সব ক্লাসগুলো তো নিতে গিয়ে আজকে সামলাতে পারবি না। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সিআরআর 4.5%, এসএলআর 18%। দেখো, এটা ডিপেন্ড করবে তুমি কোন বছর পরীক্ষা দিচ্ছ, একদম বর্তমানে রায় তাই। একদম দেবজ্যোতি, তো বিষয় হচ্ছে এটা মনে রাখবে, সিআরআর হচ্ছে 4.5%, যেটা রাখতে হবে আরবিআই এর সঙ্গে। আর এসএলআর হলো বর্তমানে 18%। এটা কারেন্ট ডেটা। এটা যখন পরীক্ষা দেবে, পরীক্ষার 1-2 মাস আগে, বোঝাতে পারলাম, একবার এই ডেটাগুলোকে যে নোট তুমি তৈরি করছো ইকোনমির খাতায়, যেখানে মনিটারি পলিসি নোট ডাউন করছো, তার পাশে এগুলোকে স্যার মাল্টি কালার দিয়ে এগুলোকে আপডেট করে নেবে। কখন? যখন তুমি পরীক্ষার হলে যাবে 2 মাস আগে। এটাই নিয়ম পরীক্ষা দেওয়া, বুঝতে না? দেখো যদি গড ব্লেস ইউ, এটা একদম। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে না হয়নি? হয়েছে। এইবার দেখো, লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি, ল্যাব। হোয়াট ইজ ল্যাব? তো সিআরআর ক্লিয়ার হয়েছে, এসএলআর ক্লিয়ার হয়েছে। এটা হলো আরবিআই এর টুল, আরবিআই এর উইন্ডো, যে উইন্ডোকে ইউটিলাইজ করে আরবিআই ইন্ডিয়ান ইকোনমিতে মানি সার্কুলেশনকে ইনক্রিজ করে অর ডিক্রিজ করে। এইবার দেখবো আরেকটা এইরকম উইন্ডো, যেটার নাম হচ্ছে ল্যাব, যেটার নাম হচ্ছে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি। তো এখানে দেখছো যেখানে বলাই হচ্ছে লিকুইডিটিকে অ্যাডজাস্ট করার কথা বলা হচ্ছে, লিকুইডিটিকে অ্যাডজাস্ট করার কথা বলা হচ্ছে। ঠিক কি ঠিক? একদম বলে হ্যাঁ স্যার ঠিক বলেছেন। দেখো, এইবার বিষয় হচ্ছে ল্যাব হচ্ছে মনিটারি পলিসির কোন সময়, দেখো, নার্সিমাম কমিটি ব্যাংকিং রিফর্মের ক্ষেত্রে তৈরি করা হয়েছিল। নার্সিমাম কমিটি আমি পড়াবো তোমাদের। তো নার্সিমাম কমিটি তৈরি করা হয়েছিল ব্যাংকিং সেক্টরে রিফর্মের ক্ষেত্রে 1998-এ। তো এই নার্সিমাম কমিটির রেকমেন্ডেশনে ল্যাপ হ্যাজ 2 কম্পোনেন্টস, ল্যাপকে ইন্ট্রোডিউস করা হয় এবং এই ল্যাপের মধ্যে দুটো কম্পোনেন্টস রয়েছে। তো দুটো কম্পোনেন্টস এর মধ্যে একটা হলো রেপো, আর একটা হলো বেটার রিভার্স রেপো। এই পর্যন্ত খাতা থেকে ঝটপট করে নোটটা তৈরি করে নিয়েছো?
একটু স্মার্ট প্রিপারেশন করো, বেশিক্ষণ পড়ার দরকার নেই। ল্যাব হ্যাজ টু কম্পোনেন্ট, একটা রেপো, একটা স্যার রিভার্স রেপো। বুঝতে পারলাম? ব্যাংকিং সেক্টর রিফর্ম অ্যাক্ট, রিফর্ম 1998 এর নার্সিমাম কমিটি রেকমেন্ডেশনে আরবিআই এর সঙ্গে আলোচনা করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা ইন্ট্রোডিউস করে, এবং সেখানে তোমরা দেখবে হোয়াট ইজ রেপো রেট, হোয়াট ইজ রিভার্স রেপো রেট। দেখো, the rate at which they borrow fund is the called repo rate। মানে শোনো, বলছি ব্যাংকগুলো তাদের ডে টু ডে, তাদের যে খরচা, ডে টু ডে খরচা মানে চায়ের খরচা ভেবো না, না না স্যার, এসির খরচা ভেবো না, না না, শোনো, ডে টু ডে ব্যাংক নিজের যে লিকুইডিটি, সেই লিকুইডিটিকে মেনটেন করার জন্য ভেরি শর্ট টার্ম, বোঝাতে পারলাম না পারলাম না, পরীক্ষায় কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করবে স্যার যে লং টার্ম না শর্ট টার্ম, না স্যার ভেরি শর্ট টার্ম, হ্যাঁ স্যার। ব্যাংকগুলো, কোন ব্যাংকগুলো বেটা? কমার্শিয়াল শিডিউলড ব্যাংকগুলো, কমার্শিয়াল শিডিউলড ব্যাংকগুলো, হ্যাঁ, নিজের ডে টু ডে লিকুইডিটি মেনটেন করার জন্য আরবিআই এর কাছ থেকে, হ্যাঁ স্যার, আরবিআই এর কাছ থেকে সিকিউরিটি কোলেক্টোরাল জমা রেখে, সিকিউরিটি কোলেক্টোরাল জমা রেখে যে টাকা বড় করে, যে টাকা লোন করে, বোঝাতে পারলাম, সেই টাকার ওপর যে ইন্টারেস্ট রেট লাগে, সেই ইন্টারেস্ট রেটকে বলা হয় রেপো রেট। আমি বোঝাতে পেরেছি না পারিনি? হোয়াট ইজ রেপো রেট মাই ডিয়ার ফিউচার অফিসার? হ্যাঁ, হোয়াট ইজ রেপো রেট? আর আর একবার বলুন। রেপো রেট হচ্ছে সেই রেট যেগুলো কমার্শিয়াল শিডিউলড ব্যাংক নিজের ডে টু ডে লিকুইডিটি মেনটেন করার জন্য ভেরি শর্ট টার্ম পিরিয়ডে আরবিআই এর কাছ থেকে মানি বড় করে। সেই মানিটা কিসের হিসাবে বড় করে? তাতে সিকিউরিটি জমা দিতে হয়, কোলেট্রাল জমা দিতে হয়, এবং আরবিআই এর সঙ্গে একটা এগ্রিমেন্ট হয়, বুঝতে পারলাম? সেই এগ্রিমেন্টকে বলা হয় রিপারচেস এগ্রিমেন্ট। কি বলা হয় বেটা? রিপারচেস এগ্রিমেন্ট। ব্ল্যাঙ্ক স্ক্রিন কি আছে? ব্ল্যাঙ্ক স্ক্রিন একটু দেখি, এক সেকেন্ড। এখানে আছে, দেখো দেখো দেখো, শোনো। বলছি ব্যাংক, কোন ব্যাংক? এটা একটা ব্যাংক স্যার, এবিসিডি ব্যাংক হলো, হ্যাঁ স্যার, এবিসিডি ব্যাংক খুব রেপুটেড ব্যাংক। এই ব্যাংকের ডে টু ডে লিকুইডিটি যে মেনটেন করার জন্য কি করবে বেটা? ভেরি শর্ট পিরিয়ডে, বোঝাতে পারলাম, ভেরি শর্ট টার্মে কি করবে? আরবিআই এর কাছ থেকে কি করবে? মানি বড় করবে, হ্যাঁ। তো আরবিআই এর কাছ থেকে মানি বড় করবে, এবং আরবিআই কে যখন মানি যখন নেবে, তখন আরবিআই এর সঙ্গে একটা এগ্রিমেন্ট হবে, এগ্রিমেন্ট মানে এই যে ব্যাংকগুলো কিছু কোলেট্রাল, কিছু মর্টগেজ, কিছু সিকিউরিটি এটাকে জমা রাখতে হবে আরবিআই এর কাছে, এবং ব্যাংকগুলো বলবে যে ঠিক আছে, এতদিন পর, ভেরি শর্ট টার্ম, এর মধ্যে আমি কি করব? 15 দিন হতে পারে, 14 দিন হতে পারে, 2 দিন হতে পারে, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তো ভেরি শর্ট টার্ম আমি কি করব? এই টাকাটা পুনরায় আবার এই আরবিআই কে জমা করে দেব, এবং যে সিকিউরিটি আমি আরবিআই এর ঘরে জমা রেখেছি সেগুলো রিপারচেস করে নিয়ে আবার নিজের কাছে চলে যাব। যদি ব্যাংক রিপারচেস করতে না আসে, কোনো অসুবিধা নাই, আরবিআই কাছে সিকিউরিটি আছে, আরবিআই বেচে দেবে। বোঝাতে পারলাম না পারলাম না? কিন্তু বিষয় হচ্ছে এই যে ব্যাংকগুলো টাকা নেবে আরবিআই এর কাছে, সেই টাকার ওপর তো আরবিআই একটা ইন্টারেস্ট চার্জ করবে, আরবিআই একটা ইন্টারেস্ট চার্জ করবে। যে ইন্টারেস্ট আরবিআই চার্জ করবে তাকে বলা হবে বেটার রেপো রেট। এইবার ক্লিয়ার হয়েছে না হয়নি? এইবার ক্লিয়ার হয়েছে সায়ন? স্যার, হ্যাঁ বলো। স্যার, একটা ওই যে বললেন না সিকিউরিটি কোলেক্টরাল, ওগুলো আরবিআই কাছে ডিপোজিট করে, হ্যাঁ, ওই সিকিউরিটি কোলেক্টরাল এই জিনিসটা কি? দেখো, ব্যাংকের কাছে সিকিউরিটি কোলেট্রাল মানে তুমি ধরো ব্যাংকে লোন নিতে গেলে, বুঝতে পারলাম, তো তুমি হুম। ব্যাংকে লোন নিতে গেলে পার্সোনাল লোন, ব্যাংক তোমাকে বলবে কি আছে। তুমি যদি চাকরি করো, ইন্টারেস্ট রেট আছে। হ্যাঁ স্যালারি দাও, তাহলে তোমাকে বলবে পে স্লিপ জমা দিতে। তুমি যদি স্যার সেলফ এমপ্লয়েড হও, তাহলে তোমাকে বলবে যে 6 মাসের ব্যাংকের স্টেটমেন্ট দেখি আর আপনার আইটি ফাইলটা দেখি। বুঝতে পারলাম না পারলাম না?
এইবার তুমি দেওয়ার পর তোমার কোলেটারাল কি, তোমাকে, হ্যাঁ বন্ধক রাখা দেবো যদি, একদম বন্ধক রাখা। তো তোমার কোলেটারাল হচ্ছে, তুমি বলতে পারো যে আমার কাছে স্যার 1 কেজি সোনা আছে, আমার কাছে মাঠে 5 বিঘে জমি আছে, আমার বাড়ি আছে, এগুলো তোমার কোলেটারাল। তুমি ব্যাংকের কাছে জমা রেখে টাকা নিতে পারবে। এখন বিষয় হচ্ছে ব্যাংকগুলোর কোলেটারাল কি, ব্যাংকের কোলেটারাল হচ্ছে ব্যাংক যে এই যে এসএলআর রাখে, বললাম না এসএলআর, বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। তো এসএলআর ব্যাংক কি হিসাবে রাখে? হয় ব্যাংক গোল্ড হিসাবে রাখবে, না হলে ব্যাংক প্রপার্টি কিনে রাখবে, না হলে ব্যাংক মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করবে, না হলে ব্যাংক গভর্নমেন্টের কাছ থেকে বন্ড কিনবে। বোঝাতে পারলাম না পারলাম না? তো এগুলো তো সব স্যার সিকিউরিটি, এগুলো তো টাকা রয়েছে। তো এগুলো হুম, সব হুম। তুলে নিয়ে গিয়ে আরবিআই এর ঘরে ব্যাংক জমা দেবে, দিয়ে বলবে আমাকে এতদিন টাইম দাও, আমি এর মধ্যে এই টাকা ইন্টারেস্ট দিয়ে ঘুরিয়ে দেবো। দিয়ে একটা এগ্রিমেন্ট হয় যাকে বলা হয় রিপারচেস এগ্রিমেন্ট, যে আবার এগুলো কিনে নিয়ে ব্যাংক চলে যাবে। বুঝতে পারলাম না পারলাম না? ক্লিয়ার হয়েছে না হয়নি? হলো? হ্যাঁ, 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 ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো রুনা ক্লিয়ার হয়েছে, দেবজ্যোতি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তো এটা হলো বেটা, হ্যাঁ হ্যাঁ এটা হলো বেটা এই জিনিস রেপো রেট, দেবজ্যোতি। হ্যাঁ এইবার আরবিআই ধরো ভাবলো, এইবার এইবার শোনো শোনো, এইবার আরবিআই যদি ভাবে যে মানি সাপ্লাইকে ইকোনমিতে ইনক্রিজ করবে, তাহলে রেপো রেটকে কমিয়ে দেবে। তো ব্যাংক যদি কম ইন্টারেস্টে টাকা পায়, তো ব্যাংক তখন বেশি টাকা লোন নেবে, এটাই নিয়ম। এবার আরবিআই যদি ভাবে ইকোনমিতে মানি সাপ্লাইকে কি করবে, ডিক্রিজ করবে, তাহলে রেপো রেটকে ইনক্রিজ করে দেবে। এখন প্রেজেন্ট রেপো রেট কত আমাকে একটু ঝটপট বলে দেবে, আর তোমরা যখন পরীক্ষা দেবে খাতায় 2 মাস আগে এই নোটটা আপডেট করে নেবে। তো রেপো রেট কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হোয়াট ইজ রেপো রেট, বোঝাতে পারলাম? পরীক্ষায় এখন এই ধরনের কোশ্চেন আসার চান্স কমে যাচ্ছে যে প্রেজেন্ট রেপো কত, আগে জিজ্ঞেস করেছে, এখন জিজ্ঞেস করবে যে ল্যাপের মধ্যে কি পড়ছে, রেপো পড়ছে, রিভার্স রেপো পড়ছে, বোঝাতে পারলাম? এমএসএফ পড়ছে, কনফিউজ করে দেবে। তো স্যার বিষয় হচ্ছে শুধু রেপো পড়ছে আর রিভার্স রেপো পড়ছে। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম 6.50%, হ্যাঁ। তো রেপো রেট স্যার 6.50%। তো তোমরা যদি দেখে থাকো কোভিড-19 সিচুয়েশনে রেপো চলছিল 4.25% অ্যারাউন্ড, বুঝতে পারলাম? কোভিড-19 সময় রেপো চলছিল 4.25% অ্যারাউন্ড, বুঝতে পারলাম? তো এই যে 4.25% থেকে প্রেজেন্টে চলে আসছে 6.50%, দেবজ্যোতি, ঠিক? তো বিষয় হচ্ছে যে এটা ইনক্রিজ হয়েছে কেন? কারণ আরবিআই চাইছে ইকোনমিতে মানি সাপ্লাইকে এখন ডিক্রিজ করতে, এটা ইন্ডিকেট করছে। ক্লিয়ার হয়েছে না হয়নি? আর রিভার্স রেপো রেট কি দেখো, রিভার্স রেপো রেট কি দেখো, রিভার্স রেপো রেট হচ্ছে আমরা যেমন দেখলাম যে রেপো রেটের মাধ্যমে ব্যাংক, হ্যাঁ গড ব্লেস ইউ, এটা দেবো যদি ক্লিয়ার, রেপো রেটের মাধ্যমে ব্যাংক যেমন টাকা নিচ্ছে ওভারনাইট তার লিকুইডিটি পূরণ করার জন্য, তেমনি আরবিআই, আরবিআই কি করে, আরবিআই এরও টাকার দরকার হয়। স্যার আরবিআই টাকার দরকার হয় না, আরবিআই টাকার দরকার হয় না। আরবিআই যখন মনে করবে যে ইকোনমিতে মানি সাপ্লাইকে রিডিউস করা দরকার, যখন আরবিআই মনে করবে যে ইকোনমিতে মানি সাপ্লাইকে রিডিউস করা দরকার, তখন আরবিআই কি করবে বেটা, রিভার্স রেপো রেট বাড়িয়ে দেবে। মানে মানে এখানে যে ব্যাংকগুলো রয়েছে, সেই ব্যাংকের অ্যাকচুয়াল কাজ কি, কমার্শিয়াল শিডিউল ব্যাংকের কাজ হচ্ছে টাকা জমা নেয় এবং সেটাকে ল্যান্ডিং করা। তো আরবিআই বলবে যে দেখো আমার কাছে টাকা জমা দাও, আমার কাছে টাকা জমা দিলে কি হবে, আমার কাছে টাকা জমা দিলে তোমাকে ইন্টারেস্ট, ধরো ধরো রেপো চলছে তোমার 4%, এবার ধরো রিভার্স রেপো রেট আরো বাড়িয়ে দিল, ধরো তোমার 6.50, উল্টো ধরে নাও বর্তমান 6.50 করে দিল। তাহলে ব্যাংকগুলো কি করবে, ব্যাংকগুলোর পাবলিককে টাকা দেওয়ার থেকে ব্যাংক তখন টাকা জমা দেবে আরবিআই এর কাছে। কেন? দুটো কারণ রয়েছে। পাবলিককে দিলে এনপিএ হওয়ার সম্ভাবনা রয়েছে, নন পারফর্মিং অ্যাসেট হওয়ার সম্ভাবনা রয়েছে, টাকা মার যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরবিআই এর কাছে জমা থাকলে সেই সেই অসুবিধা নেই। তো ব্যাংকগুলো নিশ্চিন্তে আরবিআই এর কাছে টাকা রাখবে। তো ব্যাংক যখন টাকা আরবিআই এর কাছে ঘুরে ডিপোজিট করে দেবে, তখন টাকা কোথা থেকে চলে যাচ্ছে, ইকোনমি থেকে চলে যাচ্ছে। তাহলে ইকোনমিতে মানি রিডিউস হবে না হবে না? বোঝাতে পারলাম না পারলাম না? ক্লিয়ার হয়েছে না হয়নি? হয়েছে? হ্যাঁ একদম। রিভার্স রেপো রেট, হ্যাঁ স্যার। এবার দেখো, এইবার যেটা আমরা পড়বো আজকে সেটা হলো, তো ল্যাব ক্লিয়ার, সিআরআর ক্লিয়ার, এসএলআর ক্লিয়ার, একদম এই পর্যন্ত ক্লিয়ার? কোনো ডাউট, কোনো কোয়েরি, কোনো কনফিউশন? একদম। এইবার দেখবো হোয়াট আর গভর্নমেন্ট সিকিউরিটি। রুনা আমাকে আগের দিন জিজ্ঞেস করেছিলে যে স্যার গভর্নমেন্ট সিকিউরিটি কি। তো আমি 40 মিনিটই পড়াই আর 1 ঘন্টাই পড়াই স্যার, দুদিন পরেই পড়াই।
যতটুকু পড়ায় স্যার টু দা পয়েন্ট পড়ায়, পড়ে নাও, খাতায় নোট তৈরি করে নাও এভরি আনসার থেকে। দেখো অন্য জায়গায় তো 20 মিনিট গল্পই হয় প্রথমে, নাকি না? স্যার স্যার আপনার কাছে গল্পই হলো না কোনোদিন আজ অব্দি 2 বছরে। দেখো স্যার আরো নাম করুন আপনার, আর 5 দিন করে স্যার ক্লাস অব্দি, শরীর খুব খারাপ ছিল। দেখো হোয়াট আর গভর্নমেন্ট সিকিউরিটিজ, হোয়াট আর গভর্নমেন্ট সিকিউরিটিজ, দেখো গভর্নমেন্ট সিকিউরিটিজ কি? রুনা আগের দিন মনে আছে না নেই? আছো না নেই ক্লাসে? স্যার আছি স্যার, আপনারও মনে রয়েছে এটা? আমি তো ভাবছিলাম ভুলে গেছেন আপনি এটা। একদম মনে আছে। দেখো তাহলে গভর্নমেন্ট সিকিউরিটি আমাদের আজকে পড়তে হবে কেন? মনিটারি পলিসির মধ্যেই পড়তে হবে। যে আরবিআই যেভাবে তোমার ইকোনমিতে মানি সাপ্লাইকে ইনক্রিজ এবং ডিক্রিজ করে, তো সেটা কিন্তু বাই তার তার মধ্যে গভর্নমেন্ট সিকিউরিটিও পড়বে। আজকে আমরা পড়বো OMO, ওপেন মার্কেট অপারেশন, বুঝতে পারলাম? তো তার আগে আমরা দেখে নেবো হোয়াট ইজ গভর্নমেন্ট সিকিউরিটি। এটা কিন্তু মনিটারি পলিসির মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে। দেখো তো রুনা আগের দিন কোশ্চেনটা করেছিল, দেখে নাও। গভর্নমেন্ট সিকিউরিটি ইজ আ ট্রেডেবল ইনস্ট্রুমেন্ট। বেটা গভর্নমেন্ট সিকিউরিটি হলো এমন এক ধরনের ইনস্ট্রুমেন্ট, এমন এক ধরনের উইন্ডো, যে যাতে তুমি দেখবে সায়ন রুনা, সেন্ট্রাল গভর্নমেন্ট অর স্টেট গভর্নমেন্ট বোথ গভর্নমেন্ট সিকিউরিটি ইস্যু করতে পারে। বুঝতে পারলাম? কে? সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যু করতে পারে, স্টেট গভর্নমেন্ট ইস্যু করতে পারে। ট্রেডেবল ইনস্ট্রুমেন্ট, বুঝতে পারলাম। এখন হোয়াট ইজ ট্রেডেবল ইনস্ট্রুমেন্ট স্যার? ট্রেডেবল ইনস্ট্রুমেন্ট মানে কি স্যার? দেখো দেখো দেখো, ট্রেডেবল ইনস্ট্রুমেন্ট মানে হলো বেটা ডেট ইনস্ট্রুমেন্ট। স্যার ডেট ইনস্ট্রুমেন্ট মানে স্যার, মানে স্যার ঋণপত্র। বলে এইবার বুঝতে পেরেছি স্যার, এইবার ক্লিয়ার হলো স্যার, একদম বেটা। হ্যাঁ শোনো, গভর্নমেন্ট কি করবে? একটা ঋণপত্র প্রকাশ করবে। গভর্নমেন্ট সিকিউরিটির ভাগ রয়েছে, আমরা দেখব। তো আপাতত তোমরা ব্রডলি বুঝে নাও ঋণপত্র। তো ঋণপত্র প্রকাশ করবে, ঋণপত্র প্রকাশ করবে কার কাছ থেকে? যাতে স্যার ইকোনমি থেকে, এটা আমার ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি থেকে মানি অ্যাবজর্ব করার জন্য। বুঝতে পারলাম না পারলাম না? হ্যাঁ, মানি অ্যাবজর্ব করার জন্য। হ্যাঁ, তো এই যে মানি অ্যাবজর্ব করার জন্য যে ঋণপত্র প্রকাশ করবে, সেই ঋণপত্রকে বলা হবে বেটা, সেটাকে বলা হবে গভর্নমেন্ট সিকিউরিটি। দেখো, এ ডেট ইনস্ট্রুমেন্ট ইজ আ ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দ্যাট রিপ্রেজেন্ট এ কন্ট্রাকচুয়াল অব্লিগেশন বাই দ্য ইস্যুয়ার। ইস্যুয়ার কে স্যার? সেন্ট্রাল গভর্নমেন্ট এন্ড স্টেট গভর্নমেন্ট। টু পে দ্য হোল্ডার এ ফিক্সড অ্যামাউন্ট অফ মানি known as a principal or face value, principal or face value on a specified date. তো হোয়াট ইজ প্রিন্সিপাল ভ্যালু, হোয়াট ইজ ফেস ভ্যালু আমরা দেখবো। খাতায় লেখো, খাতায় লেখো প্রিন্সিপাল ভ্যালু, লেখো 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 তো, খাতায় লেখো তো। বল না স্যার লিখবো না। খাতায় লেখো ফেস ভ্যালু, লেখো, ভুলে যাবো না হলে। তো ফেস ভ্যালু কি প্রিন্সিপাল ভ্যালু কি দেখবো। তার আগে তুমি একটা জিনিস বুঝে নাও, গভর্নমেন্ট সিকিউরিটি সাম কাইন্ড অফ ট্রেডেবল ইনস্ট্রুমেন্ট। ট্রেডেবল ইনস্ট্রুমেন্ট মানে ডেট ইনস্ট্রুমেন্ট, যেটা বোথ সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট বোথ ইস্যু করতে পারে। বাই কিসের জন্য? টু ফাইন্যান্স দ্য ফিসকাল ডেফিসিট। ফিসকাল ডেফিসিট মানে রাজস্ব ঘাটতি ম্যানেজ করার জন্য। বোঝাতে পারলাম না পারলাম না? হ্যাঁ বোঝাতে পারলাম না পারলাম তো? আজকে গভর্নমেন্ট সিকিউরিটিটা ক্লিয়ার করে নাও, রুনা জিজ্ঞেস করে টপিকটা ক্লিয়ার করে নাও। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এখন হ্যাঁ দেবজ্যোতি ক্লিয়ার, সায়ন রুনা এই পর্যন্ত ক্লিয়ার? রুনা ক্লিয়ার বেটা, এই পর্যন্ত ক্লিয়ার? সায়ন ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে রুনা, সায়ন, দেবজ্যোতি, হোয়াট ইজ ফেস ভ্যালু স্যার? হোয়াট ইজ প্রিন্সিপাল ভ্যালু স্যার? দেখো শোনো শোনো, বলছি এটা ধরো একটা, ধরো গভর্নমেন্ট সিকিউরিটি, এটা একটা গভর্নমেন্ট সিকিউরিটি। হ্যাঁ, এটা একটা গভর্নমেন্ট সিকিউরিটি। হ্যাঁ, এখানে রয়েছে কে? এখানে রয়েছে সায়ন। সায়ন বললো স্যার আমি গভর্নমেন্ট সিকিউরিটি কিনবো। আইলাম কি কিনবা? বললো স্যার ট্রেজারি বিল কিনবো। আইলাম কিভাবে কিনবা? বললো স্যার আপনি বলুন। আইলাম ঠিক আছে, আরবিআই এর একটা স্পেসিফাইড প্ল্যাটফর্ম রয়েছে, বুঝতে পারলাম? সেই স্পেসিফাইড প্ল্যাটফর্মে গেলে তুমি সেখানে একটা লট হিসাবে কিনতে হয়, মানে লট থাকে, মিনিমাম লট ভ্যালু হচ্ছে 10,000। সেখান থেকে তুমি কিনতে পারো, কি কিনতে পারো বেটা? সেখান থেকে তুমি গভর্নমেন্ট সিকিউরিটি পারচেস করতে পারো। তো সায়ন বললো স্যার সে নয় হলো, আমি দেখে নেবো টেকনিক্যাল বিষয়, কোথা থেকে কিনবো আপনি আমাকে বলুন, গভর্নমেন্ট সিকিউরিটি কিনে আমার লাভ কি হবে? আলাম গভর্নমেন্ট সিকিউরিটি কিনে গভর্নমেন্ট টাকা দেবে, কোনো অসুবিধা নেই। তো বললো স্যার তাতে লাভ কি হবে?
আলাম লাভ হবে ফেস ভ্যালু, লাভ হবে প্রিন্সিপাল ভ্যালু। সায়ন বললো ফেস ভ্যালু প্রিন্সিপাল ভ্যালু মানে স্যার ইন্টারেস্ট পাবো না, আমি যে জিনিস কিনবো আনলাম না, ইন্টারেস্ট পাবে না। খাতায় নোট করে নাও, পরীক্ষায় কনফিউজ করে দেবে যে গভর্নমেন্ট সিকিউরিটিতে ইন্টারেস্ট দেওয়া হয়, টেকনিক্যালি ইন্টারেস্ট দেওয়া হয় না, বুঝতে পারলাম? তো তুমি ইন্টারেস্টে ঠিক করবে, তোমার নাম্বারটা চলে যাবে, উল্টে নেগেটিভ মার্কিং হবে। ইন্টারেস্ট দেওয়া হয় না স্যার, ফেস ভ্যালু দেওয়া হয়, প্রিন্সিপাল অ্যামাউন্ট দেওয়া হয়, প্রিন্সিপাল ভ্যালু দেওয়া হয়। তো হোয়াট ইজ ফেস ভ্যালু স্যার, হোয়াট ইজ প্রিন্সিপাল ভ্যালু? কিচ্ছু না, শোনো আমি বলি। গভর্নমেন্ট একটা এরকম একটা বন্ড প্রকাশ করবে, বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। তো সেই বন্ড, সেটা বন্ড হোক, ট্রেজারি বিল হোক, যাই হোক, তুমি পরে বুঝবে। এখন তুমি ব্রডলি বুঝে না, একটা ডেট ইনস্ট্রুমেন্ট গভর্নমেন্ট তৈরি করবে, সেখানে বলা হবে যে সায়ন দেবে কত, 90 টাকা আজ থেকে। এবার গভর্নমেন্ট সিকিউরিটি দুই ধরনের হয়, একটা মিনিমাম 5 বছর থেকে 40 বছর হয়, একটা ট্রেজারি বিল হয়, বুঝতে পারলাম, যেটা 91 দিন, 180 দিন এবং সর্বোচ্চ 365 দিন অব্দি যাবে। তো সেটা যাই হোক, কিন্তু বিষয় হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পর সেই যে ডেট ইনস্ট্রুমেন্ট সায়ন কিনবে, আরবিআই এর সেই পার্টিকুলার প্ল্যাটফর্মে গিয়ে অ্যাকাউন্ট খুলে, এবং সেখানে সায়ন দেবে 90 টাকা, আর একটা পার্টিকুলার টাইম পর সায়নকে গভর্নমেন্ট দেবে 100 টাকা। বোঝাতে পারলাম না পারলাম না? তো যখন গভর্নমেন্ট এই সিকিউরিটি, যখন সায়ন আবার সেল করবে কাকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে, তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সায়নের কাছ থেকে 100 টাকায় কিনবে। এইটাকে বলা হচ্ছে বেটা ফেস ভ্যালু, এটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু। সায়ন ক্লিয়ার হয়েছে? দেখো যদি ক্লিয়ার হয়েছে, না ক্লিয়ার হয়েছে একদম 100%। প্রচুর এসএমএস এসেছে দেখেছো? জাস্ট একটা সেকেন্ড, হ্যাঁ, এক সেকেন্ড। একটু শুনে নিই just। এই পর্যন্ত ক্লিয়ার তো একদম? এই পর্যন্ত ক্লিয়ার তো একদম? হ্যাঁ স্যার। এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার একদম? হ্যাঁ, আরে বলো আছো না নেই, বলো না স্যার। হ্যাঁ,